আজকের বিষয় দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 3 এখনও সলভ করে না থাকো তাহলে ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা সেগুলো সলভ করে নিও। প্রথম অঙ্কটি কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধন এর পরিমাণ কত? তাহলে মূলধন এখানে বের করতে হবে, আর এখানে বলছে কি সরল সুদ। তাহলে দেখো, ধরি পি ইকুয়াল টু এক্স টাকা ধরি, তাহলে আমাকে এক্সটাকে বের করতে হবে। আর কি আর দেওয়া আছে, কি আর মানে সুদের হার, তাহলে সুদের হার কিন্তু R% দেওয়া আছে। ওকে, আর যেটা টাইম, সময়টা বলেছে n বছরের, তাহলে এখানে টি ইকুয়াল টু কী হবে, n বছর। ওকে, আর আই মানে কি, আই ফর ইন্টারেস্ট মানে সুদ, সুদ কত দেওয়া আছে বলেছে PNR/25 টাকা। তাহলে বের করতে হবে কি, আমাকে কিন্তু এই এক্সের মানটাকে বের করতে হবে। তাহলে আমরা জানি সুদ কি, সুদ মানে আই, তাহলে আই ইকুয়াল টু কী হয়, আই ইকুয়াল টু PRT/100। ওকে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি আমি। তাহলে আই কত, আইটাই যে মান, তাহলে PNR/25 ইকুয়াল টু পি কত আছে, পি তো আমি এক্স ধরেছি, তাহলে পি এক্স ইন্টু আর মানে আর, আর টি মানে কত আছে, টি মানে আছে এন বছর। ওকে, আর এখানে 100। ওকে, তো আমি কি করলাম, এই যে এন আর এন কেটে দিলাম, এই যে আর 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 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে তার উপরে কি আছে পি, তাহলে P/25 ইকুয়াল টু এখানে আছে এক্স আর এখানে আছে 100। ওকে, তার উদ্দেশ্য কি, এক্সের মানটাকে বের করা। তাহলে দেখো, এই যে 25 আর এখানে 4×25 100, তাই না। তাহলে এক্স বের করতে হবে, তাহলে ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে কী হবে, এক্সে হবে, আর এখানে 4 এখানে পি, তাহলে কী হবে 4P। তাহলে আমি এক্স কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম হচ্ছে মূলধন। ওকে, তাহলে মূলধন কী হবে 4P, এটা হবে অ্যান্সার। কত নাম্বার আছে এখানে, এখানে আছে বি নাম্বার, তাহলে অপশন বি নাম্বারটা হবে অ্যান্সার। 2-এর 1 নাম্বারটা কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাতটাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে 2-এর 1 নাম্বারটা কী বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙ, তা দুটি লম্ববৃত্তাকার চোঙ আমি কি এখানে নিলামই হবে। দুটি লম্ববৃত্তাকার চোঙ। ওকে, তো দেখো এখান থেকে এটাকে আমরা বলবো ব্যাসার্ধ, এটার নাম কি আর, আর এই অংশটাকে বলবো আমরা উচ্চতা। তো এটাকে বলেছি H1 ধরেছি, আর পরেরটা ধরবো হচ্ছে H2, তো এটাকে ধরেছি H2, আর এটাকে ধরেছি R2, এটা R1 ধরেছি, এটা R2 ধরেছি। ওকে, তাহলে চোঙের ব্যাসার্ধ ধরেছি R1, উচ্চতা ধরেছি R1, H1, আর দ্বিতীয়টা ক্ষেত্রে কী ধরেছি, ব্যাসার্ধ R2 এবং উচ্চতা ধরেছি H2। ঠিক আছে, এবার দেখো কন্ডিশন কী বলেছে, যে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত, অতএব লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত কি বলেছে, তাহলে H1/H2 ইকুয়াল টু কী বলেছে, 1:2 মানে 1/2। তাহলে প্রথমটা 1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি 2। আর একটা কন্ডিশন বলেছে, সেকেন্ড কন্ডিশন কি, দেখো সেকেন্ড কন্ডিশন বলেছে যে ভূমির পরিধির অনুপাত। আচ্ছা, এটা একটা ভূমি, আর ভূমিটা কি বলতো, চোঙের একটা ভূমি মানে হচ্ছে তার যে পরিধি, সেই পরিধি একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি হয়, বৃত্তের পরিধি বলো 2πr হয়, তাহলে এখানে কি হবে 2πr1 আর এখানে কি হবে 2πr2। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলেছে, ভূমির পরিধির অনুপাত, তাহলে প্রথমটা কী হবে 2πr1 আর দ্বিতীয়টা কী হবে 2πr2 ইকুয়াল টু কত বলেছে বলো, এখানে বলেছে 3/4 বলেছে। তাহলে দেখো এই যে 2 এইটুকু লিখে দিলাম,
আর পাই, এই পাই কেটে দিলাম। তাহলে কী থাকলো বলো, এখানে এখানে আছে R1/R2 ইকুয়াল টু এখানে হবে কি 3/4। তাই দেখো আমি R1 পেয়েছি, H1 পেয়েছি, R2 পেয়েছি, H2 পেয়েছি। এবার কি করতে হবে, তাদের আয়তনের অনুপাত অতএব আয়তনের অনুপাত। আচ্ছা, আয়তন কী করে বের করে? সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে যেহেতু দুটো আছে, তাহলে R1 H1 ইজ টু পাই R2 স্কোয়ার H2। তাহলে মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে পাই, প্রথমে দেখো এই যে পাই আর এই পাই কেটে গেল। তাহলে R1 কত পেয়েছি? R1 পেয়েছি এই যে 3 পেয়েছি, তাহলে 3 স্কোয়ার হবে এখানে, ইন্টু H1 কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে 1/2। তাহলে R2 কত পেয়েছি? R2 4 পেয়েছি, তাহলে কী হবে 4-এর কী হবে স্কোয়ার। H2 কত পেয়েছি? H2 পেয়েছি 2, তাহলে ইন্টু দিয়ে আমি 2 লিখলাম। তাহলে 3 স্কোয়ার মানে 9 এখানে, আর 4 স্কোয়ার মানে এখানে 16 ইন্টু 2, তাহলে এখানে কী হবে 9:32। আর অ্যান্সারটা কী হবে 9:32। ওকে। 2 নম্বরটা কী বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি 4 সেন্টিমিটার এবং এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত এখানেই প্রথমে, তাহলে এখানে একটা আমি বৃত্তই হবে এখানে নিলাম। ওকে, এবার কি বলেছে দুটি জ্যা। তো ধরো আমি এটাকে প্রথমটা জ্যা ভেবেছি, এইটা প্রথম জ্যার নাম দিয়েছি আমি এ, আর এখানে বি। ধরো এখানে কেন্দ্র নাম দিয়েছি এ বি। এবার বলছে আরেকটি জ্যা রয়েছে, তো জ্যাটাকে আমি এভাবে এখানে নিলাম, এর নাম দিয়েছি সি। তাহলে এ সি একটা জ্যা আর এ বি একটা জ্যা এবং পরস্পর লম্ব। লম্ব মানে কি, এখানে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ওকে, তো আমি কি করলাম, এই অংশটাকে আমি যুক্ত করে দিলাম এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে, দেখো এ বি দেওয়া আছে কত, বলছে এ বি যেটা হবে 4 সেন্টিমিটার এবং এসি, এই যে এসি বলেছে এখানে 3 সেন্টিমিটার। ওকে, 3 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে নাম দিয়েছি ও, তাহলে আমাকে বের করতে হবে ও বি অথবা ও সি, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে ও বি অথবা ও সি ইকুয়াল টু হোয়াট। তা লক্ষ্য করো এখানে 90 ডিগ্রি আর এখানে এ বি সি একটা কিন্তু ত্রিভুজ। কী ত্রিভুজ? সমকোণী, মানে 90 ডিগ্রি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আমরা কী বলবো, লম্ব। এখানে বলবো ভূমি, আর এটা বলবো অতিভুজ। তাহলে আমরা কী জানি, সূত্র জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে কী হবে, লম্ব স্কোয়ার মানে কি এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে এ বি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ বলতে এখানে বিসি স্কোয়ার। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দেয় এখানে। এসি কত আছে বলো, তাহলে এসি পেয়েছো 3, তাহলে 3 স্কোয়ার। এবি কত পেয়েছো, এবি পেয়েছো 4 স্কোয়ার ইকুয়াল টু বিসি তোমাকে বের করতে হবে, তাহলে বিসি স্কোয়ার বা 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে অর 9 + 16 25, তাহলে 25 ইকুয়াল টু বিসি স্কোয়ার। ওকে, সো তাহলে বিসি ইকুয়াল টু কী হবে, তাহলে স্কোয়ারটা এখানে এসে রুট হয়ে যাবে, রুট অফ 25। তাহলে তাহলে বিসি ইকুয়াল টু কী হবে 5। তাহলে বিসি কত পেয়েছি, তাহলে দেখো বিসি পেয়েছি আমি 5। তাহলে ও বি বের করতে হবে, তাহলে ও বি মানে ব্যাসার্ধ। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে দেখো এখানে সম্পূর্ণটা 5, তাহলে অর্ধেক করতে হবে, তাই না। তাহলে অর্ধেক করলে কি, আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5/2 সেন্টিমিটার, অতএব 2.5 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। 3 নাম্বারটি কী বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমটা বলেছে চক্রবৃদ্ধি সুদ, প্রথমটা বলেছে সরল সুদ এবং দ্বিতীয়টা বলেছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে লিখি সরল সুদ। তাহলে প্রথম কন্ডিশন কি, সরল সুদে বলেছে একটা। তাহলে সরল সুদের ক্ষেত্রে
আরেকটা কী হবে এখানে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে লেখা কি পি আর টি, এখানে আই রেখা রাখলাম। আর এখানে কী হবে, এখানেও তাই হবে, পি, এখানে আর, এখানে এন, ওকে, আর এখানে বলছে সিআই, সিআই মানে চক্রবৃদ্ধি সুদ, ওকে, আর আই মানে এখানে সুদ। তাহলে এখানে বলেছে যে কোনো মূলধন, তাহলে মূলধন তো জানি না আমি, তাহলে এটা ধরি এক্স ধরে নিলাম, ওকে। তাহলে কোনো মূলধনের 2 বছরের, তাহলে এখানে টাইমটা কী হবে 2 বছর, তাহলে এখানে টাইমটা কী হবে 2 বছর। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এবং এত টাকা। তাই প্রথমটা কী হবে, সরল সুদ কত টাকা, 8,400 টাকা বলেছে সরল সুদ, আর দ্বিতীয়টা বলেছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কত বলেছে 8,652 টাকা, ওকে। টাকা রেখে রাখলাম, টাকা রেখে রাখলাম। আর হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে, তাহলে এটা বের করতে হবে এবং আরটাও কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো আরটাকে আমি কী ধরলাম, আরটাকে আমি আরে ধরেছি, ঠিক আছে। এই আরটাকে, তাহলে এটাকে এক্স ধরি, এটাকে আরটাকে আমি আর ধরেছি, ধরি। তাহলে দেখো সূত্র কি, আই ইকুয়াল টু কী হয়, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, ঠিক আছে। তাহলে মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আই কত পেয়েছো, 8,400 ইকুয়াল টু পি এক্স, টি করতে এখানে 2 বছর, আর আর করতে আর রাখলাম বাই 100, ওকে। তো এটাকে আমি কি করব, এটাকে আমি ধরলাম 1 নম্বর সমীকরণ। তো এটাকে করলাম, আমি কি করলাম, ইকুয়েশন 1, ওকে, 1 নম্বর সমীকরণ। আর সিআই ইকুয়াল টু কি সূত্র বলো, সিআই ইকুয়াল সূত্র হচ্ছে পি অফ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস কিন্তু পি, ওকে। তাহলে এখানে পি কমন নিয়ে নাও, পি কমন নিলে কী হবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাকে বলে সিআই। তাহলে সিআই সূত্র এটা, তাহলে সিআই কথা বলেছে বলো, তো সিআই বলেছে এখানে 8,652 টাকা ইকুয়াল টু পি কত জানি না, পি তো এক্স ধরেছি, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, এখানে এনটা তো এখানে 2 আছে, মাইনাস 1, ওকে। এটা হচ্ছে ইকুয়েশন 2। আচ্ছা, এবার আমরা কী করব, ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দিয়ে কী করবো, ভাগ করে দেবো। তার অতএব ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করে পাই। তাহলে দেখো এখানে ইকুয়েশন 1 আছে, ইকুয়েশন 2 আছে, তাহলে ইকুয়েশন 1 প্রথমে দেখো কী আছে এখানে, তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে ইকুয়েশন 2 এ 8,652 ডিভাইডেড বাই 8,400, ওকে, ইকুয়াল টু প্রথমে কী আছে এক্স 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস 1, ওকে। আর এখানে কি আছে এক্স 2 এক্স আর নিচে আছে 100, ঠিক আছে। তাহলে প্রথমে কী করলাম, এই এক্স দিয়ে এই এক্সটাকে কেটে দিলাম, ওকে, এখানে কেটে দিলাম, 5 দুগুণ 10 50, আর এটা কেটে দিচ্ছি 84, তাহলে 84 0 0, আর এখানে কী হবে 103 যদি আমরা কেটে দিই, ঠিক আছে। তাহলে তাহলে এখানে কী আছে 103 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, তাহলে এখানে আছে দেখো আর আছে, আর নিচে আছে 50 রয়েছে, ওকে। আর এখানে দেখো, তাহলে এখানে 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তো সূত্রটা কী বলো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ওকে, প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার বলতে আর বাই 100 হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 1 রয়েছে। তাহলে 103 বাই 100 ইকুয়াল টু, তাহলে দেখো এই যে 1 স্কোয়ার, তার মানে 1 আর মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কি কেটে দিলাম, তাহলে এখানে কী হবে 2 আর, তাহলে এখানে 2 আর নিচে আছে 100 প্লাস, তাহলে আর স্কোয়ার করলে কী হবে আর স্কোয়ার হবে, আর আর স্কোয়ার করলে আর স্কোয়ার হবে, আর 100 স্কোয়ার করলে কী হবে 10,000 হবে, ওকে। নিচে আছে 5 বাই 8/50, তাহলে আর নিচে আছে r/50, তাহলে 103 বাই 100 ইকুয়াল টু,
তাহলে দেখো এখানে r/100 কমন আছে, তাহলে r/100 আমি কী করলাম, কমন নিলাম। তাহলে এখানে কী থাকবে, শুধু 2 থাকবে, আর এখানে থাকবে r/100, ঠিক আছে। আর নিচে আছে কি 50, তাহলে এই যে আরেকটা দিলাম, তাহলে 0 0, 5 দুগুণ 10, তাহলে কী আছে এখানে, নিচে 2 আছে কিন্তু, হ্যাঁ 2 রয়েছে। তাহলে or 103/100 ইকুয়াল টু, তাহলে এখানে আছে r প্লাস r/100, আর 2টা কি আসবে, নিচে আসবে। ওকে, তাহলে এভাবে গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করছি। তো তার আগে আমি কেটে দিলাম, 5 দুগুণ 10, 0, 50 হলো। or তাহলে এখানে কী আছে 50, তাহলে 50 এখানে 2 প্লাস r/100, ওকে, ইকুয়াল টু 103। তাহলে গুণ করে দাও, 5 দুগুণ 10 মানে 100 প্লাস, তাহলে এখানে কেটে যাবে, তাহলে কী হবে 1/r/ কী হবে 2 ইকুয়াল টু 103। তাহলে or r/2 ইকুয়াল টু 103 মাইনাস কী হবে 100, ওকে। সো r/2 ইকুয়াল টু মাইনাস করলে হবে 3, তাহলে r ইকুয়াল টু কী হবে, তাহলে r ইকুয়াল টু 3 দুগুণ 6, তাহলে কী হলো 6। তাহলে আমি r এর মান কত পেলাম, 6% পেলাম, ওকে। তাহলে এবার r এর মানটা কী করব, এই r এর মান 1 নং সমীকরণে কী করব, এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি x এর মানটা বের করে নেব। অতএব r ইকুয়াল টু 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণ কী বলেছে, i ইকুয়াল টু কী বলেছে 2x r/100 ছিল এখানে, আর সরি 1 নম্বর সমীকরণ হচ্ছে 84, তাই 8400 ইকুয়াল টু 2x r/100। তাহলে মানগুলো বসিয়ে দিই, তাহলে 8400 ইকুয়াল টু 2x, আর কত পেয়েছো 6 পেয়েছো, বাই 100, ওকে। তাহলে এবার কী করবো, এখানে নিচে 1 আছে, তাহলে এর সঙ্গে গুণ করলে এটাই হবে, 6 দুগুণ 12, তাহলে 12x ইকুয়াল টু এখানে কী আছে 8400 ইন্টু 100, এভাবে কোনাগুনি গুণ করলাম। তাহলে এক্সের মান বের করতে হবে, এক্স ইকুয়াল টু কী হবে, তাহলে 8400 ইন্টু 100, এখানে আছে 12x, ঠিক আছে। 7×84 0 0, তাহলে কী হবে 700, এখানে 00, তাহলে কী হবে 70,000 টাকা, ওকে। অতএব নির্ণয় মূলধন 70,000 রুপি এবং বার্ষিক সুদের হার 6, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা কী বলেছে, 5 নম্বরটি, প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব। আর এই অঙ্কটা তোমাদের 60 পেজে রয়েছে, ঠিক আছে, 60 পেজ থেকে তোমরা দেখে নেবে। আমি এখানে বের করে দিচ্ছি, এই যে 60 পেজ, ঠিক আছে। আর এখান থেকে দিয়েছে এই যে 60 পেজ আছে, দেখো 60 পেজ রয়েছে, এখান থেকে তোমরা এটাকে পুরোটাকে মুখস্থ করে নেবে। আর যদি তোমাদের অসুবিধা হয় আমাকে বলো, তাহলে আমি নতুন করে একটা ভিডিও তৈরি করব যেখানে এটাকে বিস্তারিত বলে দেবো। ফোন নাম্বারটা কী বলেছে দেখো, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে বলেছে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। তো বলি এখানে দুটো বীজ হয়, একটা আলফা হয় আর একটা হয় বিটা, ঠিক আছে। এই সমীকরণের দুটো বীজ হয়, একটা আলফা একটা বিটা। তো এই আলফা বিটার কী বলেছে, অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। তো ধরি একটি বীজ আলফা ইন্টু, যেহেতু 1 বলেছে ইন্টু আমি 1 করলাম, তাহলে কী হবে আলফাই হবে, এবং
অপর বেস কী হবে আলফা ইন্টু কী আছে আর, তাহলে কী হবে আলফা আর। তাহলে আমি বললাম কি এই যে এক নম্বর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর একটি বেস আলফা এবং অপরটি আলফা আর, ঠিক আছে আলফা আর। তাহলে দেখো ফার্স্ট কন্ডিশন কি আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে কি, তাহলে বীজদ্বয়ের আলফা একটা প্লাস আলফা আর, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি হয় মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে আমি কি প্রথমে কী করলাম এখানে আলফা কমন নিলাম, তাহলে আলফা কমন নিলে কী হবে ওয়ান প্লাস কী হবে আর হবে ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ওকে, সো আলফা ইকুয়াল টু কী হবে আলফা ইকুয়াল টু এখানে গুণ আছে তা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে বি আছে তাহলে এ তো রয়েছে এখানে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী লিখবো ওয়ান প্লাস আর, তাহলে আলফার মান কী পেলাম মাইনাস বি বাই এ ওয়ান প্লাস আর। ওকে, এবার বীজদ্বয় আমি কী করবো গুণফল করব, তাহলে বীজদ্বয় একটা আলফা ইন্টু আরেকটা কি আলফা আর, তাহলে বীজদ্বয়ের গুণফল করলে কী হয় সি বাই এ হয়, তাহলে সি বাই এ, ঠিক আছে। তাহলে বা আলফা আলফা কী হয় আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ। দেখো আলফার মান কিন্তু আমি জানি, একটু আগে আলফার মানটাকেই বের করলাম, তাহলে আলফার জায়গায় কী করব এই সম্পূর্ণ মানটা এখানে কী করব পুট করে দেবো, ঠিক আছে। তাহলে অর আলফার মান কত পেয়েছে এই মানটা মাইনাস বি বাই এ ওয়ান প্লাস আর। ওকে, তার কী করবো তার করবো হোল স্কোয়ার, যেহেতু আলফা স্কোয়ার রয়েছে তো হোল স্কোয়ার, তারপর কি ইন্টু হচ্ছে আর ইকুয়াল টু সি বাই কী আছে এ রয়েছে। তাহলে দেখো যদি মাইনাস থাকে তার যদি স্কোয়ার করি সেটা প্লাস হয়ে যাবে, তার উপরে কী হবে বি স্কোয়ার হবে আর এখানে এ স্কোয়ার আর এখানে কী হবে ওয়ান প্লাস আর এর কী হবে হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা এ রয়েছে আর এখানে দুটো আছে এটা কেটে দিলাম, তাহলে এখানে একটা এ থাকলো, তাহলে অর আচ্ছা এরপর কী করব এই লবটা করব হর আর হরটা করব লব, তাহলে এটা নিচেরটা উপরে করব আর উপরটা কী করবো নিচে করব, ঠিক আছে। তাহলে এখানে কিছু না মানে তো ওয়ান আছে এখানে, তাহলে উপরে কী হবে এ ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার নিচে কী হবে বি স্কোয়ার ইকুয়াল টু এখানে কী আছে তাহলে উপরেটা হবে ওয়ান নিচে কী হবে সি, ঠিক আছে। তাহলে অর তার উপরে কী আছে ওয়ান প্লাস আর এর কী আছে হোল স্কোয়ার, আর এখানে দেখো এখানে এই যে ওয়ানটা আছে এখানে একটা আর একটা মিসিং হয়েছে, এখানে আর থাকবে একটা এখানে আর, তাহলে এখানে কী হবে বি স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু একটা এ ছিল এখানে ওয়ান বাই সি, তাহলে বিটাকে এখানে আসবো, ঠিক আছে ম্যাচিং করানোর জন্য, তাহলে কী হবে ওয়ান প্লাস আর আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখানে এ সি, তাহলে নিচে কী হবে এ সি আর বি স্কোয়ারটাকে উপরে নিয়ে আসবো। ওকে, আর নিচে আছে আর এটাই সেই অ্যান্সার, এই ম্যাচিং করে দেখো, তাহলে ওয়ান প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এখানে আছে আর ইকুয়াল টু ওয়ান সি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেই প্রমাণিত। 6 নম্বরটা কী বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত। তাহলে দেখো এরকম দুটো চোঙ ছিল, তো ধরি চোঙের উচ্চতা এইচ ডেসিমি। ওকে, তাহলে অতএব চোঙটির ব্যাসার্ধ আর ডেসিমিটি ধরেছি, তাহলে চোঙের উচ্চতা ধরেছি আর ডেসিমি এবং ব্যাসার্ধ ধরেছি আর এইচ ধরেছি ডেসিমি উচ্চতা আর ব্যাসার্ধ ধরেছি আর ডেসিমি। ওকে, এবার দেখো ফার্স্ট কন্ডিশন কী বলেছে উচ্চতা চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে প্রথম কন্ডিশন কি এইচ ইকুয়াল টু কী হবে ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r, 2 দ্বিগুণ করলাম ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। তাহলে অতএব তাহলে চোঙের একটা আয়তন হবে, তো তাহলে চোঙের আয়তন আচ্ছা চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে ঘন ডেসিমি, তাহলে পাই আর
স্কোয়ার। আচ্ছা এইচ কত এখানে? এইচ জানো তুমি হচ্ছে 2r। কত বলো? 2r। তাহলে আমি এইচের পরিবর্তে এখানে কী লিখবো? 2r। তাহলে এইচের পরিবর্তে লিখবো এখানে 2r। ওকে, ঘন ডেসিমি। ঠিক আছে, এইবার দেখো যদি উচ্চতা 6 গুণ হয়, তাহলে উচ্চতা যদি কী হয়? 6 গুণ হয়, মানে এইচ ইকুয়াল টু কার 6 গুণ হবে? এই যে ব্যাসার্ধের 6 গুণ হবে, তাহলে কী হবে? 6r। যদি 6r হয়ে যায় তাহলে আরেকটা আয়তন পাওয়া যাবে। তাহলে কী আয়তন পাওয়া যাবে? অতএব চোঙের আয়তন। চোঙের আয়তন কত হয় বলো? সেই পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। তাহলে পাই আর স্কোয়ার এইচ বলতে এখানে কি হবে? 6r ঘন ডেসিমি। তাহলে এটা কী হবে? এভাবে রেখে দিলাম। তাহলে এই যে আয়তন, ওকে, আর এই যে আয়তন, তাহলে যখন ছিল দ্বিগুণ তখন একটা আয়তন পেয়েছি, আর যখন বললো 6 গুণ তখন একটা আয়তন পেয়েছি। তো এদের মধ্যে ডিফারেন্স কত? বলছি ডিফারেন্স এখানে হবে হচ্ছে 539 ঘন ডেসিমিটার। তাহলে আমি কী করবো? এখান থেকে মাইনাস করে দেবো। ইকুয়াল শর্তানুসারে তাহলে 4πr স্কোয়ার ইন্টু 6r মাইনাস কী আছে? 4πr স্কোয়ার ইন্টু 2r ইকুয়াল টু কি? 539। ওকে, তাহলে এখান থেকে আমি আর এর মানটাকে বের করে নেব। তাহলে তাই দেখো এখানে কী কমন আছে? পাই আছে, এখানেও পাই আছে, তাই তো? তাহলে আমি এখানে পাই আর স্কোয়ার কমন নিলাম, তাহলে কী থাকবে এখানে? 6r মাইনাস 2r ইকুয়াল টু 539। তাহলে পাই আর স্কোয়ার এখানে মাইনাস করো, তাহলে এখানে 6টা আর আছে, এখানে 2টো আর, তাহলে 6টা থেকে 2টো করে গেলে কী হবে? 4টে হবে। তাহলে 4r ইকুয়াল টু 539। ওকে, তাহলে এখানে কী করব? উদ্দেশ্য কি? আর এর মানটা বের করা, তাই তো? তাহলে দেখো এখানে 4π, তাহলে 4π হলো এখানে, এখানে 2টো আর, এখানে একটা গুণ করলে কী হবে? 3টা আর হবে। তাহলে 4πr³ ইকুয়াল টু 539। ঠিক আছে, তাহলে এখানে 4 ইন্টু পাই মানে কি? 22/7। ওকে, ইন্টু r³ ইকুয়াল টু 539। তাহলে শুধু r³ রাখবে এখানে। তাহলে এখানে 539, তাহলে 7টা কী হবে? এখানে আসবে, আর এগুলো কী হবে? এখানে আসবে। তাহলে 4 ইন্টু 22, আমি 11 দিয়ে কাটলাম, তাহলে 11 দুগুণ 22, 4 11 44, 9 11 99। ঠিক আছে, তাহলে বা r³ ইকুয়াল টু কী পেলাম এখানে? 49 ইন্টু 7, আর এখানে 4 ইন্টু 2। ঠিক আছে, বা আর ইকুয়াল টু কী হবে তাহলে? আর ইকুয়াল টু কি? রুটটা এই যে কিউবটা এখানে কী হবে? ঘন কিউব হয়ে যাবে। তাহলে এইভাবে করে দিলাম, ঘনমূল হবে। ঠিক আছে, তাহলে কিউবটা এখানে কী হবে? ঘনমূল হয়ে যাবে। তাহলে 49 মানে কি? 7 ইন্টু 7 ইন্টু একটা 7 ছিল এখানে, আর 4 মানে 2 ইন্টু 2, সঙ্গে একটা 2 ছিল। তাহলে এখান থেকে কি? 3টার মধ্যে একটা 7 আসবে, আর 3টে 2-এর মধ্যে একটা 2 আসবে। তাহলে আর ইকুয়াল টু কী পেলাম? 7/2। এটা মানে ভাগ করে দাও, তাহলে 3.5। ঠিক আছে, তাহলে আর এর মান কী পেয়েছি? আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়েছি 3.5, কিন্তু ওখানে বলেছে কি? উচ্চতা, চোঙটির উচ্চতা। অর্থাৎ চোঙটির উচ্চতা কত? তাহলে চোঙটির উচ্চতা কী বলেছিল বলো? এইচ ইকুয়াল টু কী ছিল? 2r ছিল। তাহলে 2 ইন্টু আর কত পেয়েছো? 3.5 পেয়েছো। 3.5 পেয়েছো, তাই না? তাহলে কি 3.5 গুণ করলে কী হবে? 7 সেন্টিমিটার। ওকে, সরি, ডেসিমিটার, ডেসিমি। অতএব চোঙটির উচ্চতা কী হবে? 7 ডেসিমি। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।